ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম দ্য মিস্ট্রি অফ সায়েন্স। তো আমরা বায়োমলিকুলস যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম তার উপরে এটা 3 নম্বর লেকচার। তো আজকে এই ক্লাসে আমরা লিপিডস সম্পর্কে জানবো। আচ্ছা, লিপিডস যদি বলা হয়, দেখো তোমাদের এনসিইআরটিতে খুবই কম দেওয়া আছে, কিন্তু এর সম্পর্কে একটু ডিটেলস পড়তে হয়। সেক্ষেত্রে একটু কনসেপচুয়ালি আমরা অবশ্যই এটাকে জানবো। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট দেখো, লিপিডস সম্পর্কে যদি বলা হয়, লিপিড সম্পর্কে কয়েকটা কথা অলরেডি আমরা জেনেছি। কোথায় জেনেছিলাম না, যখন আমরা লিভিং টিস্যুর কেমিক্যাল অ্যানালাইসিস পড়ছিলাম তখন দেখেছিলাম লিপিডস কোথায় পাওয়া যায় না, অ্যাসিড ইনসলিবল পুলের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, অ্যাসিড ইনসলিবল পুলের যে পাওয়া যায়, এক্ষেত্রে আমরা জেনেছিলাম, মনে করো অ্যাসিড ইনসলিবল পুলের মধ্যে ম্যাক্রোমলিকুলগুলো পাওয়া যেত। অর্থাৎ যে সমস্ত সাবস্টেন্সগুলোর কণাগুলোর সাইজ বড় হয় তারা অ্যাসিড ইনসলিবল পুলের মধ্যে আসে। কিন্তু লিপিডের ক্ষেত্রে যদি বলা হয়, লিপিড কিন্তু তার কণাগুলো যথেষ্ট ছোট আকৃতির হয়। এই জন্য এদের কিন্তু আমরা ম্যাক্রোমলিকুল ধরি না, এদের মাইক্রোমলিকুল বলা হয়। এদের আমরা মাইক্রোমলিকুলের মধ্যে ধরছি, ঠিক? আচ্ছা, কেন মাইক্রোমলিকুল ধরছি? কারণ লিপিডের যদি দেখি, ধরো ওকে, হ্যাঁ, লিপিডসের ক্ষেত্রে যদি দেখি, লিপিডসের ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের যদি আমরা মলিকুলার ওয়েট দেখি, তাহলে এটা কখনোই 800 ডাল্টনের চেয়ে বেশি হয় না, ঠিক? আচ্ছা, তাহলে এই সেন্সে যেহেতু মাইক্রোমলিকুল বলছি, এরা কখনোই পলিমার বানায় না। কি বলা হচ্ছে? ইজ নট এ পলিমার। এরা কখনোই পলিমার বানাচ্ছে না। আচ্ছা, আর কি কন্ডিশন এখানে থাকছে? নেক্সট যদি বলা হয়, ধরো লিপিড সম্পর্কে যদি আমরা একে ডিফাইন করতে চাই, মনে করো যে 4 প্রকার আমরা বায়োমলিকুল দেখছি, মনে করো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড বা কার্বোহাইড্রেট আর লিপিডস। এর মধ্যে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড বা কার্বোহাইড্রেটকে এক কথায় ডিফাইন করা যায়, কিন্তু লিপিডকে ডিফাইন করা এত ইজি না। কেন বলা হচ্ছে? কারণ লিপিড যদি দেখা হয়, এরা কেমিক্যালি খুবই ডাইভার্স টাইপের হয়। এরা কেমিক্যালি খুবই ডাইভার্স টাইপের হয়। অর্থাৎ লিপিড যদি দেখি আমরা, লিপিডের আন্ডারে অনেক প্রকারের বায়োমলিকুলস আছে, কার্বন কন্টেনিং বায়োমলিকুলস আসছে, যাদের আমরা লিপিড বলছি। কিন্তু তাদের যদি আমি কেমিক্যাল স্ট্রাকচার দেখি, কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু তাদের মধ্যে যথেষ্ট আলাদা হয়। যের মধ্যে যদি বলা হয় যে কার্বোহাইড্রেট, মনে করো কার্বোহাইড্রেটকে ইজিলি আমরা ডিফাইন করতে পারি। কী করে না হয়, বলা হচ্ছে যে কিছুগুলো কার্বোহাইড্রেট পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, নাহলে পলিহাইড্রক্সি কিটোন। কিন্তু লিপিডের ক্ষেত্রে এক কথায় কিন্তু তাদের আমরা ডিফাইন করতে পারছি না। কারণ লিপিড যে বিভিন্ন প্রকার লিপিড পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বা মনে করো কোলেস্টেরল, তো এদের ক্ষেত্রে যদি দেখি আমরা স্ট্রাকচার, ওগুলো কিন্তু প্রত্যেকটারই কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য থাকছে। এই জন্য এদের বলা হয় কি কেমিক্যালি ডাইভার্স সাবস্টেন্স। ঠিক? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো, যদি এরা কেমিক্যালি এতটা ডাইভার্স হয়, তাহলে এদের আমরা প্রত্যেককে লিপিডের আন্ডারে কেন বলছি? লিপিডের আন্ডারে বলার কারণ হচ্ছে যে এদের মধ্যে ফিজিক্যাল প্রপার্টিতে কিন্তু মিল দেখতে পাওয়া যায়। ফিজিক্যাল প্রপার্টি এটা সিমিলার হয়, ঠিক? তাহলে বলা হচ্ছে, মনে করো যে একটা লিভিং টিস্যুর মধ্যে যে আমরা কার্বন কন্টেনিং কম্পাউন্ডগুলো পাচ্ছি, তাদের ফিজিক্যাল প্রপার্টি, কোন প্রপার্টির কথা বলা হচ্ছে না, মূলত এখানে বলা হচ্ছে যে এরা, যদি আমরা লিপিড দেখি, প্রত্যেকটা লিপিড এরা জলে গুলে যায় না, অর্থাৎ ইনসলিবল হয় ইন ওয়াটার। জলে গুলছে না, এবং এই ধর্মটাকে বলা হচ্ছে কি আমার হাইড্রোফোবিক নেচার। হাইড্রোফোবিক। আচ্ছা, তার মানে ধরো একটা লিভিং টিস্যুর মধ্যে যে সমস্ত আমরা সাবস্টেন্সগুলো পাচ্ছি, যাদের আমরা প্রোটিনের আন্ডারে বা কার্বোহাইড্রেটের আন্ডারে কিংবা নিউক্লিক অ্যাসিড আন্ডারে ফেলতে পাচ্ছি না, এবং তাদের মধ্যে কেমিক্যালিও কোনো মিল নেই, কিন্তু তাদের একটা ফিজিক্যাল প্রপার্টিতে মিল পাচ্ছি কি না, তারা জলে গুলছে না, হাইড্রোফোবিক নেচারের হয়, তাদের আমরা কালেকটিভলি বলছি কি লিপিড। ক্লিয়ার? আচ্ছা, এই সেন্সে দেখো, নর্মালি যদি ওয়াটার বলা হয়, ওয়াটার কি হয়? ওয়াটার যদি দেখি আমরা, এটা এক প্রকারের পোলার সাবস্টেন্স হয় বা পোলার সলভেন্ট হয়, ঠিক?
এবং লিপিড যদি দেখি, লিপিড কিন্তু নন পোলার হয়, এই কারণে এ জলে কিন্তু গুলে যায় না। ঠিক, এবং একইভাবে আমরা বিপরীত ক্রমে বলতে পারি যে এরা সলিউবল হয়, সলিউবল ইন কিসে না পোলার, সরি নন পোলার সলভেন্ট। যদি কোনো নন পোলার সলভেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু লিপিড গুলে যায়। যেমন ধরো লাইক কি না বেনজিন কিংবা ইথার, এই সমস্ত যে বায়োটিক নন পোলার সাবস্টেন্সগুলো পাওয়া যায়, সলভেন্টগুলো পাওয়া যায়, ওখানে কিন্তু লিপিড গুলে যায়। ক্লিয়ার? এই কয়েকটা পয়েন্ট তাহলে তোমাদের লিপিড থেকে অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট আমরা জানবো যে লিপিড কি কি প্রকারের হতে পারে। ওকে, তাহলে লিপিডকে যদি ক্লাসিফাই করা হয় তাহলে এটা তিনটে ক্যাটাগরির আমরা লিপিড পাই। ফার্স্ট সিম্পল লিপিড বা সাধারণ লিপিড। ওকে, আচ্ছা সেকেন্ড ক্যাটাগরিটাকে বলছি আমরা কি কনজুগেটেড লিপিড বা সংযুক্ত লিপিডস। আচ্ছা, থার্ড বলছি আমরা ডিরাইভড লিপিডস। ঠিক, আচ্ছা এবার দেখো সিম্পল লিপিডের মধ্যে আমাদের তিন প্রকারের লিপিডকে জানতে হবে বা পড়তে হবে। তিন প্রকার লিপিডের মধ্যে আছে ফার্স্ট ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এবং তিন নম্বরটা বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের একটা কম্বাইন্ড অবস্থা বা কম্বাইন্ড সাবস্টেন্স। কি তাহলে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে থাকছে, কম্বাইন্ড একটা স্টেট। আচ্ছা, এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যে মিলে থাকে, এক্ষেত্রে দেখতে পাওয়া যায় গ্লিসারল সবসময় একটা থাকে, তার সাথে অ্যাড থাকে ফ্যাটি অ্যাসিড একটা থাকতে পারে জুড়ে, দুটো থাকতে পারে কিংবা তিনটেও থাকতে পারে। যদি মনে করো যে গ্লিসারল একটা আছে আর ফ্যাটি অ্যাসিড তার সাথে একটা জুড়ছে, তখন তাকে নাম দেওয়া হয় মনোগ্লিসারাইড। আচ্ছা, যদি দুটো জুড়ে তখন বলা হচ্ছে ডাইগ্লিসারাইড। আচ্ছা, যদি তিনটে জুড়ে তখন অ্যাকর্ডিংলি আমরা নাম দিচ্ছি ট্রাইগ্লিসারাইড, আমরা ট্রাইগ্লিসারাইড বলছি। ঠিক, আচ্ছা এবার দেখো কনজুগেটেড লিপিড কাকে বলছি না, কনজুগেটেড লিপিড বলা হচ্ছে যে এখানে শুধু লিপিড নয়, লিপিডের সাথে অন্য কোনো নন লিপিড জাতীয় মেটেরিয়াল মিলে আছে। আচ্ছা, এর থেকে আমরা একটা এক্সাম্পল শুরু করব, লেসিথিন। ওকে, একইভাবে আমরা ডিরাইভড লিপিডের ক্ষেত্রে একটা এক্সাম্পল করব, কোলেস্টেরল। আচ্ছা, এখানে দেখো ডিরাইভড যে কথাটা এসছে, মূলত ডিরাইভড বলা হয় সেই সমস্ত বায়োটিক সাবস্টেন্সকে যেগুলো ফ্রিলি কোষের মধ্যে পাওয়া যায় না, বা এদের আমরা কোষ থেকে সেভাবে আলাদা করতে পারি না। এরা কি হয় না, কোনো বায়োলজিক্যাল বিভিন্ন যে রিয়াকশানগুলো ঘটে কোষের মধ্যে, মনে করো কোনো বায়োকেমিক্যাল যে পাথওয়েগুলো ঘটছে, তাদের বিভিন্ন স্টেপে এরা তৈরি হয়। ঠিক, ইন্টারমিডিয়েট কোনো একটা সাবস্টেন্স হিসেবে তৈরি হয়, যেটা কি হয় ইনস্ট্যান্ট আবার ঠিক পর মুহূর্তে অন্য কোনো পদার্থে সে পরিণত হয়ে যায়। এইরকম পদার্থগুলোকে ডিরাইভড কথাটা ইউজ করা হয়। তো এর একটা মূল উদাহরণ আছে কোলেস্টেরল, এটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, নেক্সট আমরা দেখবো কি তাহলে ফ্যাটি অ্যাসিড কাকে বলছে। দেখো ফ্যাটি অ্যাসিড যদি বলা হয়, ফ্যাটি অ্যাসিডকে আমরা সিম্পল লিপিড হিসেবে জানছি, এটা একটা সিম্পল লিপিডের একটা টাইপ হয়। আচ্ছা, এর যদি আমরা স্ট্রাকচার দেখি, এই যদি স্ট্রাকচার দেখা হয় তাহলে দেখো অ্যাসিডিক হওয়ার জন্য এর মধ্যে প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে, একটা অ্যাসিডিক গ্রুপ থাকে। এর সাথে কি হয়, এর সাথে একটা আর গ্রুপ থাকে, একটা ভেরিয়েবল গ্রুপ থাকে, এবং এই আরটাই ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এবং এই আরটা তিনটে প্রবাবিলিটি থাকছে, তিনটে গ্রুপের হতে পারে, হয় মিথাইল হতে পারে CH3, অথবা ইথাইল হতে পারে, অথবা এই আরটা হাইড্রোকার্বনের একটা মাল্টিপল চেন হতে পারে। ঠিক, অর্থাৎ রিপিটেড CH2ও হতে পারে। আচ্ছা, জেনারেলি আমরা ফ্যাটি অ্যাসিডকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এবং এখানে এই যে এনের যে মানটা, এনের মানটা অবশ্যই 1 থেকে 19 পর্যন্ত হয়, এটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার আছে। এখানে এন যে CH2 যে রিপিটেড আছে এন দিয়ে যেটা আমরা প্রকাশ করছি, এই এনের মানটা কিন্তু 1 থেকে 19 পর্যন্ত হতে পারে। ঠিক, আচ্ছা চলো নেক্সট দেখো আমরা ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন। দেখো ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন যদি বলা হয়, একে দুটো ভাগে ভাগ করা হয়।
একটা বলা হয় স্যাচুরেটেড বা সম্পৃক্ত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একটা গ্রুপকে বলছি আমরা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে বলছি এটা দেখো কিসের উপরে বেস করে এদের ভাগ করা হয়। নর্মালি এখানে দেখা হয় যে এখানে যে কার্বন কার্বন যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে এই যে কার্বন কার্বন যে আমার ব্যাকবোনটা থাকে, এই ব্যাকবোনটাতে এই যে কার্বনের মাঝে এই যে তোমার বন্ডিংটা, এটা সিঙ্গেল বন্ডে আছে না ডাবল বন্ডে আছে। যদি ডাবল বন্ড সেখানে প্রেজেন্ট থাকে তখন তাকে বলছি কি আনস্যাচুরেটেড। তাহলে কী বলা হচ্ছে এখানে, মনে করো যে এখানে যদি আমার ডাবল বন্ড থাকে, প্রেজেন্ট থাকে কিসে আনস্যাচুরেটেডে, কিন্তু যদি আমরা স্যাচুরেটেডের ক্ষেত্রে দেখি এখানে কিন্তু অ্যাবসেন্ট হয়। ক্লিয়ার? এবং এখানে দেখো এই যে আনস্যাচুরেটেডের মধ্যে বলা আছে যে ডাবল বন্ড থাকছে, এই ডাবল বন্ড এর সংখ্যাটা এটা মিনিমাম একটা হয়, তাহলে ইকুয়াল টু 1 হবে, কিংবা একের চেয়ে বেশি হতে পারে। এই সংখ্যাটা একটা থাকতে পারে বা একের চেয়ে বেশিও থাকতে পারে, দুটো হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। ঠিক? আচ্ছা, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের যদি আমরা এক্সাম্পল দিই তাহলে তোমাকে তিনটে এক্সাম্পল কিন্তু এখান থেকে মনে রাখতেই হবে। ফার্স্ট এক নম্বর করবো আমরা পালমিকটিক অ্যাসিড, দু নম্বর করবো স্টিয়ারিক অ্যাসিড, 3 নম্বর অ্যারাকিডিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে তাহলে আমরা জানছি কি যে এখানে মিনিমাম একটা ডাবল বন্ড থাকছে, তার বেশিও থাকতে পারে, এবং অ্যাকর্ডিংলি এই যে কটা ডাবল বন্ড থাকছে এই অনুযায়ী এদের আমরা ভাগ করতে পারি দুটো ভাগে। যদি মনে করো সেখানে একটা ডাবল বন্ড থাকে, বলছি যদি একটা ডাবল বন্ড থাকে মনে করো, তাকে নাম দিচ্ছি মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, যদি মোর দেন 1 ডাবল বন্ড থাকে সেক্ষেত্রে বলছি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা দেখো, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল করবো। একটা এক্সাম্পল এখানে তোমাদের মনে রাখতে হবে কি না, ওলেইক অ্যাসিড। আচ্ছা, যদি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে দেখি আমরা এর থেকে আমরা তিনটে এক্সাম্পল করবো। তিনটে এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, অল অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। আচ্ছা, এবং এদের সাথে সাথে এই যে এক্সাম্পলগুলো আমরা করেছি, যে ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পলগুলো আমরা করেছি, এদের কিন্তু প্রত্যেকটা কার্বন সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট, কার্বন সংখ্যা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, পালমিকটিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা যদি বলা হয় এটা কটা হয় না, এটাতে আমার 16টা কার্বন থাকে। ঠিক? আচ্ছা, যদি অ্যারাকিডিক অ্যাসিড দেখি বা অ্যারাকিডোনিক দেখি, এদের মধ্যে 20টা করে কার্বন থাকে। আচ্ছা, বাকি যতগুলো থাকছে আমার এখানে প্রত্যেকটাতে 18টা করে কার্বন থাকে। তাহলে আমার স্টিয়ারিক অ্যাসিডের মধ্যেও 18টা কার্বন, এখানে আমার লিনোলেনিক প্রত্যেকের মধ্যে 18টা কার্বন, একইভাবে ওলেইক অ্যাসিডের মধ্যেও 18টা কার্বনই থাকে। ক্লিয়ার? চলো, আচ্ছা নেক্সট আমরা দেখব কি না, এই যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হচ্ছে, এদের মধ্যে কিছু জেনারেল কম্পারিজন দেখব। ক্লিয়ার? আচ্ছা, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে প্রথমে যদি আমরা স্ট্রাকচারে ফোকাস করি, মনে করো যে প্রথমে যদি আমরা স্ট্রাকচার দেখতে চাই যে স্ট্রাকচারের মধ্যে কি ডিফারেন্স থাকছে। দেখো, মনে করো একটা আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো পালমিকটিক অ্যাসিড। তো পালমিকটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কার্বন সংখ্যা কটা জানছি, 16টা থাকে, 16টা কার্বন থাকছে। আচ্ছা, একে যদি আমরা স্ট্রাকচার রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে করবো। আচ্ছা, এইভাবেই যে তোমার CH2 এই জায়গাটা, এটা নিশ্চয়ই কী হবে না, রিপিটেড হবে। এটা এই জায়গাটা কি হচ্ছে, আমার n টাইম রিপিটস আছে। ঠিক? n টাইম রিপিটেড থাকছে, এবং শেষমেশ কি থাকছে, এখানে একটা মিথাইল গ্রুপ থাকছে।
আচ্ছা, যেহেতু আমরা পালমিটিক অ্যাসিডের ক্ষেত্রে বলছি, পালমিটিক অ্যাসিডের ক্ষেত্রে তাহলে এখানে এনের মানটা কত হবে? এনের মানটা এখানে হবে অবশ্যই এন ইকুয়ালটা এখানে হবে, এখানে একটা কার্বন, এই জায়গাটা একটা কার্বন মিথাইলে, তাহলে আরও এখানে 14টা কার্বন দরকার, তাহলে এন ইকুয়ালটা এখানে হবে 14। তাহলে এই জায়গাটা আমার এই যে CH2 এই জায়গাটা আমার কতবার রিপিটেড আছে না 14 টাইমস রিপিট আছে, ঠিক। এবং এই জায়গাটা যদি আমরা মনে করো আর একটু স্প্রেড করি জায়গাটাকে, এই CH2 জায়গাটা, তাহলে কীরকম থাকছে না এই জায়গাটায় প্রত্যেকটা কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন বোথ সাইডে জুড়ে আছে, এবং প্রত্যেকটা কার্বন আর একটা কার্বনের সাথে সিঙ্গেল বন্ডিংয়ে জুড়ে আছে। এই জিনিসটা আমরা লক্ষ্য করবো রিপিটেডলি, এবং শেষমেশ কী হচ্ছে না মিথাইল গ্রুপটা দেখতে পাবো। শেষমেশ আমার মিথাইল গ্রুপটা জুড়ে আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে কার্বনগুলো থাকছে এদের মাঝে কী থাকছে আমার অবশ্যই সিঙ্গেল বন্ডিং আছে, কোনো ডাবল বন্ড নেই। এবং একে স্যাচুরেটেড বলার মূল কারণ হচ্ছে, সম্পৃক্ত বলার মূল কারণ হচ্ছে এর যে হাইড্রোজেন ধরার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা সে অ্যাচিভ করে নিয়েছে, ঠিক। কারণ এখানে আর হাইড্রোজেন ঢোকার কোনো জায়গা নেই, এই সেন্সেই একে বলা হচ্ছে কি স্যাচুরেটেড, সম্পৃক্ত। এর মধ্যে হাইড্রোজেন ধরার যা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল সেটা সে কমপ্লিট করে নিয়েছে। কিন্তু আনস্যাচুরেটেডের ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল নিই, মনে করো ওলিক অ্যাসিডের আমরা এক্সাম্পল নিচ্ছি। ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা কটা দেখছি আমরা? 18টা, ঠিক। আচ্ছা, এর যদি আমরা স্ট্রাকচার রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে করা হয়। CH2 এটা 7 টাইমস রিপিট থাকে, এই জায়গাটা CH থাকে, এই জায়গাটা একটা ডাবল বন্ড থাকে, আচ্ছা, তারপরে আবার CH থাকে, ওকে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে না আমার আবার CH2 রিপিটেড থাকে এদিকটায় 7 টাইমস, শেষমেশ মিথাইল গ্রুপ থাকে CH3, ক্লিয়ার। আচ্ছা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা যদি আমরা স্প্রেড করি, একটু যদি স্প্রেড করে লিখি তাহলে কীরকম পাচ্ছি জিনিসটা? আচ্ছা, এটা 7 টাইমস রিপিট আছে, এটা 7 টাইমস রিপিট আছে, সাথে CH এই জায়গাটা কি হচ্ছে একটা ডাবল বন্ড আছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আবার কি হচ্ছে না আমার CH2টা এটা রিপিটেড আছে কতবার? 7 বার। এরপরে দেখতে পাচ্ছি আমরা মিথাইল গ্রুপের সাথে অ্যাড আছে, ঠিক। তাহলে দেখো এই জায়গাটায় এই যে CH এর এই যে গ্যাপটা, এখানে ডাবল বন্ড এন্ট্রি করেছে, ডাবল বন্ড একটা আমরা দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল বন্ড আছে, কারণ ওলিক অ্যাসিডের মধ্যে একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড থাকে জানি আমরা। এই সেন্সকে আমরা কি বলছিলাম? মিউফা, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমার ডাবল বন্ডের এই দিকটায় কটা কার্বন আছে টোটাল? তাহলে এখানে একটা, এখানে 7টা, এখানে একটা, টোটাল 9টা। একইভাবে এদিকটায় যদি দেখি, এদিকটায়ও 9টা আছে, টোটাল 18টা কার্বন। আচ্ছা, এখানে যেটা বলার দেখো যে এই জায়গাটা কেন আমরা আনস্যাচুরেটেড বলছি, কারণ এর মধ্যে এখনও হাইড্রোজেন ধরার কিন্তু আরও ক্যাপাসিটি আছে, সে আরও হাইড্রোজেন সেখানে ধরতে পারে। এই জায়গাটা একটা হাইড্রোজেন ঢুকতে পারে, এখানে একটা হাইড্রোজেন ঢুকতে পারে, অর্থাৎ সে এখনও তার যে ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি হাইড্রোজেন ধরার সেটা কিন্তু সে এখনও অ্যাচিভ করতে পারেনি। এই সেন্সে কি বলছি কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ক্লিয়ার। ওকে, আর কয়েকটা কনসেপ্ট এখানে মেলাবে অবশ্যই তোমরা, যে এই জায়গাটা দেখো, যেহেতু ধরো এখানে আমার সিঙ্গেল বন্ড থাকছে, সিঙ্গেল বন্ড থাকার কারণে এর স্ট্রাকচারটা স্ট্রেট হয়, কিন্তু এখানে একটা কিঙ্ক দেখতে পাওয়া যায়, একটা বাঁক দেখতে পাওয়া যায়। এই জায়গাটা এটা কি বলা হচ্ছে? এটা কিঙ্ক দেখতে পাওয়া যায় বা বেন্ড হয়। আর বেন্ড হওয়ার কারণে এখানে একটা বেন্ডিং লক্ষ্য করা যাচ্ছে। বেন্ড হওয়ার কারণে এর স্ট্রাকচারটায় অবশ্যই এটা কি হয় না, কম্প্যাক্ট সেরকম হয় না। কম্প্যাক্ট না হওয়ার কারণে এটা কি হয়, এটা লুজড স্ট্রাকচার তৈরি করে, এবং নর্মালি এটা রুম টেম্পারেচারে অয়েল তৈরি করে। তাহলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা অ্যাকচুয়ালি অয়েল ফর্মে আমরা পাই, ক্লিয়ার। কিন্তু একে আমরা সলিড ফর্মে পাচ্ছি, সলিড হয়, কম্প্যাক্ট স্ট্রাকচার, এই জন্য এটা কী করে, এটা ফ্যাট হিসেবে পাই, প্রাণীজ ফ্যাট। আর এটা কেন অয়েল হিসেবে পাচ্ছি, কারণ এটা লিকুইড হয়। এটা লিকুইড স্টেটে পাওয়া যায়, এই জন্য একে আমরা বলছি অয়েল, ক্লিয়ার। আচ্ছা, আর একটা জিনিস দেখো, যেহেতু এটা সলিড ফর্মে থাকছে, সলিড ফর্মে থাকার কারণে একে যদি আমরা এর গলনাঙ্ক দেখি বা এর মেল্টিং পয়েন্ট দেখি, যদি মেল্টিং পয়েন্ট দেখা হয়, মেল্টিং পয়েন্ট এটা কিন্তু কম্পারেটিভলি এর চেয়ে, মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের চেয়ে এর ক্ষেত্রে কিন্তু মেল্টিং পয়েন্ট অবশ্যই বেশি হয়, মোর হয়।
কিন্তু এক্ষেত্রে মেল্টিং পয়েন্ট আমার লেস হয়, কম হয়। ক্লিয়ার? আচ্ছা, আর দেখো এক্ষেত্রে যে প্রাণীজ ফ্যাট, এই যে জায়গাটা, এই যে আমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড জাতীয় পদার্থ যদি আমরা বেশি খাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের মধ্যে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কিন্তু বাড়ে। কি বলা হচ্ছে এখানে? তাহলে এখানে ব্যাড কোলেস্টেরল এর পরিমাণটা বেড়ে যায়। কি করে বাড়ে? কারণ কোলেস্টেরল দুটো টাইপ হয়, একটা টাইপ এলডিএল বলা হয়, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এর পরিমাণটা বেড়ে যায়, এই কারণে ব্যাড কোলেস্টেরল বাড়ে। এই জন্যই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে আনহেলদি বলা হয়, আমাদের শরীরের পক্ষে কিন্তু যথেষ্ট খারাপ। কিন্তু যদি আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে কনসেপ্টটা ঠিক উল্টো। এর তাহলে কি করছে? গুড কোলেস্টেরল তৈরি করে। কারণ কি না, এ আমাদের রক্তে এইচডিএল এর মাত্রা বাড়ায়, হাই ডেন্সিটি লিপোপ্রোটিনের মাত্রা বাড়ায়, এই কারণে একে আমরা হেলদি ফ্যাট হেলদি বলা হয়। ক্লিয়ার? ওকে, চলো তো নেক্সট টপিক আমরা দেখবো কি না, গ্লিসারল। দেখো গ্লিসারল যদি বলা হয়, গ্লিসারল একেবারে সিম্পল লিপিড হয়, এবং গ্লিসারলের কেমিক্যাল নেম দেওয়া হয় কি ট্রাইহাইড্রোক্সি, একে ট্রাইহাইড্রোক্সি প্রোপেন বলা হয়। দেখো ট্রাইহাইড্রোক্সি কেন বলছি? কারণ এখানে তিনটে হাইড্রোক্সাইড থাকে, তিনটে হাইড্রোক্সাইড গ্রুপ থাকে এবং তিনটে কার্বন থাকার কারণে একে প্রোপেন বলা হয়। ক্লিয়ার? এই যদি আমরা স্ট্রাকচার লিখি তাহলে এইভাবে একে লেখা হয় CH2OH CH2O CH2OH। মনে করো একে যদি আমরা আচ্ছা ওকে একে যদি আমরা খুলে বানাই মনে করো, তাহলে এটাও করতে পারি আমরা। কিরকম? তাহলে এদিকটায় OH তিনটে লাগাও, তিনটে হাইড্রোক্সাইড অ্যাড করবো, কারণ তিনটে হাইড্রোক্সাইড লাগে, তিনটে কার্বন আমি তৈরি করে নিয়েছি, এই জন্য প্রোপেন বলছে। এর সাথে তাহলে বাকি ভ্যালেন্সিগুলো কমপ্লিট করবো। ওকে, এটা হচ্ছে আমার গ্লিসারলের স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখবো আমরা এই যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের যে কম্বাইন্ড ফর্মটা। কি জেনেছিলাম আমরা? যে গ্লিসারল ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যাড অবস্থায় থাকতে পারে, এবং নর্মালি আমাদের লিভিং বডির মধ্যে ফ্যাট যে সঞ্চিত হয়, ধরো সেটা এই ফর্মেই সঞ্চিত হয়। গ্লিসারল একটা অণু থাকে, তার সাথে ফ্যাটি অ্যাসিড ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটে থাকে। ক্লিয়ার? কিন্তু ফ্যাটি অ্যাসিড দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, এবং অ্যাকর্ডিংলি নামও আমরা জেনেছি। যদি একটা ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে বলা হচ্ছে কি না মনোগ্লিসারাইড, যদি দুটো থাকে তাহলে বলছি কি ডাইগ্লিসারাইড, যদি তিনটে থাকে তাহলে বলছি আমরা ট্রাইগ্লিসারাইড। ওকে, দেখো এর স্ট্রাকচার যদি আমরা দেখি কীভাবে ধরো ফ্যাটি অ্যাসিডগুলো যুক্ত হয়। ওকে, CH2OH CH2OH। আচ্ছা, গ্লিসারলটা আমরা বানিয়ে নিয়েছি, এর সাথে কি জানছি আমরা? তাহলে তিনটে কার্বনের সাথে আমরা তিনটে ফ্যাটি অ্যাসিডকে যোগ করব। R1, এদিকটা মনে করো আমার আর গ্রুপটা আমার এদিকে দেখছে, এদিকে আমার কার্বক্সিলিক গ্রুপটাকে আমরা খুলে বানিয়েছি। ক্লিয়ার? একইভাবে নেক্সট আরও একটা আমরা এখানে ফ্যাটি অ্যাসিড যুক্ত করবো, 2 নম্বর ফ্যাটি অ্যাসিড R2 লিখবো। একইভাবে 3 নম্বর ফ্যাটি অ্যাসিডকেও এইভাবে বসাবো R3। এবারে দেখো একে যখন এর সাথে অ্যাড করবো, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু বায়োমলিকুলসের ক্ষেত্রে আমরা জেনেছি যে বন্ডিং ফর্মেশনের সময় ওয়াটার রিমুভ হয়, এখানে ওয়াটার রিমুভ অবশ্যই হবে। এই জায়গাটা থেকে আমার এই পার্টটা বেরিয়ে যাবে কি হিসাবে না, অ্যাজ এ ওয়াটার। তাহলে টোটাল এখানটায় আমার 3 অণু ওয়াটার রিমুভ হবে। আচ্ছা, বাকি পার্টটা তাহলে জুড়ে যাবে। দেখো তাহলে কি পাচ্ছি আমরা? CH2, এখানে থাকছে O, এদিকটাতে থাকছে আমার C ডাবল বন্ড O R1। ওকে, একইভাবে CHO C ডাবল বন্ড O R2। আচ্ছা, এই জায়গাটাও সেম, তাহলে CH2O C ডাবল বন্ড O R3। ক্লিয়ার? এবং এই ফর্মেশনটাকে, এই স্ট্রাকচারটাকে আমরা নাম কি দিচ্ছি? একে বলছি আমরা ট্রাইগ্লিসারাইডস।
আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই দেখো ট্রাইগ্লিসারাইড ফর্মেশন করতে গেলে অবশ্যই 3 অণু জল বেরিয়েছে, প্লাস এই যে বন্ডিংটা আমার ফর্মেশন হয়েছে, এই যে বন্ডিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি, একে বলছি আমরা কি এস্টার বন্ড। এস্টার বন্ড। আচ্ছা, এখানে দেখো এই যে কম্বাইন্ড ফর্মটা, একে এই জন্য ফ্যাটের একটা এস্টেরিফাইড রূপ বলা হয়, কারণ এখানে এস্টার বন্ড ফর্মেশন হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর কয়টা জিনিস তোমরা রিলেট করো। এই যে আমরা ফ্যাটি অ্যাসিডগুলো নিয়েছি, এই যে ফ্যাটি অ্যাসিডগুলো নিয়েছি, এই ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু একই প্রকারের নাও হতে পারে। এরা স্যাচুরেটেড হতে পারে, মনে করো 1 নম্বরটা স্যাচুরেটেড, এটা আনস্যাচুরেটেড, এরকম হতে পারে। এবং এখানে এই যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড জুড়ছে, এটা দুটো কেস হতে পারে। মনে করো আমরা এই যে গ্লিসারল দেখছি, এর সাথে ফ্যাটি অ্যাসিড অ্যাড হচ্ছে। এই ফ্যাটি অ্যাসিডটা যদি এটা স্যাচুরেটেড টাইপের হয়, যে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফ্যাটি অ্যাসিডগুলো এখানে 3টে যে ফ্যাটি অ্যাসিড জুড়ছে, তার ম্যাক্সিমাম 3টেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা বেশি, তাহলে এটা কিন্তু অয়েল ফর্মেশন আছে, বা ভেজিটেটিভ অয়েল হিসেবে আছে। ভেজিটেটিভ অয়েল হিসেবে আছে। আচ্ছা, যদি দেখা যায় যে গ্লিসারলের সাথে মনে করো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে, সেক্ষেত্রে এটা কিন্তু কি হচ্ছে না, কম্প্যাক্ট ফর্মেশন আছে বা কনডেন্স ফর্মে আছে, যার নাম দিচ্ছি আমরা কি ফ্যাট। ক্লিয়ার? তাহলে ফ্যাট যদি বলা হয়, টিপিক্যাল একটা ফ্যাট বা অয়েল যদি বলা হয়, তার মধ্যে কি থাকছে, আমার গ্লিসারল একটা থাকে আর তার সাথে 3টে ফ্যাটি অ্যাসিড জুড়ে থাকে। যদি দেখা যায় যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে, তাহলে বলছি আমি তাকে ফ্যাট। যদি দেখি যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে, তাহলে বলছি তাকে আমি ভেজিটেটিভ অয়েল, বা খুব কমনলি বলছি অয়েল। ক্লিয়ার? চলো, আচ্ছা, নেক্সট কনসেপ্ট দেখবো আমরা লেসিথিন। আচ্ছা, লেসিথিন সম্পর্কে আমরা জেনেছি, দেখো যে লেসিথিনকে বলা হচ্ছিল কি কনজুগেটেড, একবারে কনজুগেটেড লিপিড। কনজুগেটেড লিপিডের একটা উদাহরণ হয় লেসিথিন। আচ্ছা, কেন কনজুগেটেড বলছি, কারণ এর মধ্যে এর দুটো স্ট্রাকচারাল পার্ট থাকছে। একটা হচ্ছে লিপিড জাতীয় পার্ট, লিপিড জাতীয় একটা পার্ট থাকছে, সাথে নন লিপিড জাতীয় কিছু মেটেরিয়ালও থাকে। নন লিপিড মেটেরিয়াল এখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, যে লিপিড পার্টটা থাকছে না, লিপিড পার্টের মধ্যে 2 প্রকারের পদার্থ থাকছে। এখানে গ্লিসারল থাকে, এখানে ফ্যাটি অ্যাসিডও থাকে। এবং ফ্যাটি অ্যাসিড খুব স্পেসিফিক করে বললে 2টো থাকে। ঠিক? আচ্ছা, নন লিপিড পার্টের মধ্যে 2টো কম্পোনেন্ট থাকে। নন লিপিড পার্টের মধ্যে কী কী থাকছে এখানে না, এই জায়গাটায় ফসফরিক অ্যাসিড পাওয়া যায়, H3PO4 থাকে, এবং একটা প্রোটিনেসিয়াস একটা পার্ট থাকে, যাকে আমরা বলতে পারি কি, তাহলে এখানে একটা প্রোটিনের একটা পার্ট থাকে, নাইট্রোজেন কন্টেনিং একটা পার্ট থাকে, একটা প্রোটিনের একটা পার্ট অ্যাড থাকে। ক্লিয়ার? এবং লেসিথিন যদি বলা হয়, লেসিথিন পাওয়া যায় কোথায়, এটা একবারে মেমব্রেন প্রোটিন হয়, এবং মোস্ট অ্যাবান্ডেন্ট মেমব্রেন প্রোটিন হয়। মোস্ট অ্যাবান্ডেন্ট মেমব্রেন প্রোটিন না, মেমব্রেন লিপিড। মেমব্রেন লিপিড ধরছি আমরা একে, অ্যাকচুয়ালি লিপিড বলতে পারি বা ফসফোলিপিড বলতে পারি। ফসফোলিপিড। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আমরা একটা স্ট্রাকচারও নিয়েছি, এটা বুঝতেই পারছো, এটা বাইলেয়ারের একটা স্ট্রাকচার হয়, যে আমাদের যে কোষ পর্দা হয়, এটা বাইলেয়ার ফর্মেশনের আগে। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা মনে করো, এই স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করো তোমরা, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ইউনিট, এদের নাম দিচ্ছি আমরা কি ফসফোলিপিড। ফসফোলিপিড। ঠিক? এবং এই ফসফোলিপিডগুলো, এদের অ্যারেঞ্জমেন্ট দেখো, প্রত্যেকটার এই যে উপরে বলের মতো যে পার্টটা, এটা তোমার একই দিকে আছে, প্রজেক্ট হয়ে আছে বাইরের দিকে, আর এর যে ভেতরে যে টেল পোর্শনগুলো, এগুলো কি হয়েছে না, ভেতরের দিকে ইনওয়ার্ডলি এরা প্লেসড আছে বা অ্যারেঞ্জড আছে। আর এরকম হওয়ার কারণ কি, কারণ এর যদি আমরা এই যে বাইরের পোর্শনটা দেখি, বাইরের পোর্শনটায় এদিকটা কি হয়, অ্যাকুয়াস সলিউশন থাকে বা এখানে ওয়াটার থাকে। একইভাবে এর ভেতরটাতেও, এদিকটাতেও ওয়াটার থাকে। তো যেদিকে ওয়াটার থাকছে, সেই দিকে ধর মাথার পোর্শনগুলো থাকছে, তার হেড পোর্শনটা থাকে, আর যেদিকটা ধরো এই যে টেল পোর্শনগুলো থাকছে, তারা সবসময় জল থেকে দূরে থাকতে চাইছে। ক্লিয়ার? এবং কেন এটা হয়, এটা অবশ্যই ডিটেলসে জানবো। এখানে দেখো এই যে স্ট্রাকচারগুলো দেখাচ্ছে, এই স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি কোলেস্টেরল। তো কোলেস্টেরলও কিন্তু প্রেজেন্ট থাকে আমাদের বায়োমেমব্রেনের মধ্যে। এবং মূলত কোথায় থাকে কোলেস্টেরল? কোলেস্টেরল অ্যাকচুয়ালি প্ল্যান্টে পাওয়া যায় না, প্ল্যান্টের যে সেল মেমব্রেন হয় সেখানে পাওয়া যায় না। এটা কোলেস্টেরল অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য হয় আমাদের অ্যানিম্যাল সেলের মধ্যে, যে অ্যানিম্যাল সেলের যে মেমব্রেন হয় সেখানে প্রেজেন্ট থাকে। ক্লিয়ার?
ওকে, আচ্ছা এখানে কিন্তু আমরা লেসিথিনে অবশ্যই স্ট্রাকচার দেখব। ওকে, আচ্ছা লেসিথিনে যদি স্ট্রাকচার দেখা হয় তাহলে ফার্স্ট এখানে অবশ্যই কি দেখছে আমার, এই স্ট্রাকচারটাকে বানানোর জন্য ব্যাকবোন হিসেবে কাজ করছে কে, গ্লিসারল। তাহলে CH2 কেন লিখছি, কারণ এটা যেহেতু ধরো বন্ড ফর্মেশন করে দিয়েছে, 3টে কার্বনে ইউজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে OH-টা আমার বন্ডিং ফর্মেশনের জন্য ইউজড হয়ে গেছে, এই জন্য OH-টা আমরা লিখছি না। তাহলে CH2 ঠিক। এই যে CH2টা প্রথম যে কার্বনটা, এটা কি করে একটা ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যাড হয়। তাহলে ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যাড হচ্ছে কীভাবে, এস্টেরিফাইড হয়েছে এস্টার বন্ডের দ্বারা। তাহলে এখানে আমার O ডাবল বন্ডে এরকম O থাকে, এদিকটা একটা ফসফেট একটা আমার কী হয়েছে না ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে। সেকেন্ড কার্বনের সাথে একই কেস হয়েছে, আরও একটা ফ্যাটি অ্যাসিড জুড়েছে। আচ্ছা থার্ড কার্বনে কি দেখতে পাবো, থার্ড কার্বনের সাথে এখানে আমার ফসফরিক অ্যাসিড জুড়েছে, ফসফরিক অ্যাসিড জুড়েছে। আচ্ছা তারপরে কি দেখা যায়, এখানে CH2 দুবার দেখা যায়, এরকম অবশ্যই মনে রাখবে। ওকে, আচ্ছা এরপরে নাইট্রোজেন কন্টেনিং যে পার্টটা, প্রোটিনেসিয়াস পার্টটা, এটা দেখতে পাওয়া যায় এবং এর সাথে 3টে মিথাইল গ্রুপ এরকম যুক্ত থাকে। ক্লিয়ার? তো লেসিথিনের এই স্ট্রাকচারটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা তোমাদের স্পেসিফাই করে দেওয়া আছে NCERT-তে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এটা মনে রাখো। ক্লিয়ার? খুবই ইজি, যদি তোমরা এই পার্টটা তো অবশ্যই জানো কীভাবে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। ফ্যাটি অ্যাসিড যুক্ত হওয়ার পরে আমরা অবশ্যই এখানে একটা ফসফেট লাগাচ্ছি, ফসফরিক অ্যাসিড লাগাচ্ছি। ফসফরিক অ্যাসিডের যেহেতু সংকেত কীভাবে হয় জানো, H3PO4, এবং যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ফসফেট একটা সেন্ট্রালে থাকে, OH থাকে, ডাবল বন্ডে এক সাইডে একটা অক্সিজেন থাকে, আর 3 দিকে 3টে হাইড্রোক্সাইড থাকে। ঠিক, তো সেক্ষেত্রে এইভাবে পেস্ট করানো হয়েছে। এখানে আমার H-টা ইউজ হয়ে গেছে, এই জন্য এখানে H-টা লিখিনি, OH-এর সাথে মিলে একটা ওয়াটার হিসেবে সে রিমুভ করে গেছে। ক্লিয়ার? চলো আচ্ছা নেক্সট দেখবো আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যদিও তোমাদের এই চ্যাপ্টার থেকে রিলেটেড নয়, কিন্তু অবশ্যই আমরা জানবো এটাই, কারণ যদি আমরা বায়োমেমব্রেনের স্ট্রাকচার অবশ্যই লাগে, যে কোষপর্দা হয়, কোষপর্দার স্ট্রাকচারের ডিটেলস অবশ্যই তোমাদের জানা উচিত বায়োলজির মধ্যে ইন্টারেস্ট গেইন করতে গেলে। তো সেক্ষেত্রে দেখো এটা একটা ইন্ডিভিজুয়াল একটা মেমব্রেন লিপিড দেওয়া আছে, ফসফোলিপিড। এটা একটা ফসফোলিপিডের একটা স্ট্রাকচার, এবং এর যে এই যে উপরে পোর্শনটা না, একে বলা হচ্ছে কি হেড, এটাকে বলা হচ্ছে গ্লোবিউলার হেড। একে খুব স্পেসিফিক করে বলা হচ্ছে কি গ্লোবিউলার হেড। কেন গ্লোবিউলার হেড বলছি, কারণ এটা গোলাকার হয়, এই জন্য গ্লোবিউলার কথা ইউজ করছি, গ্লোবিউলার হেড। আর এই যে পোর্শনটা, এই যে লং পোর্শনটা, একে বলা হচ্ছে কি লং টেল। ক্লিয়ার? এবং আমরা আগের স্ট্রাকচারটা দেখেছিলাম, মনে করো যে আগে যে আমরা ছবিটা দেখেছিলাম, ছবিটাতে লক্ষ্য করেছিলাম যে এগুলো এই যে অ্যারেঞ্জে থাকে, এরা কী করে না জলের দিকে এই মাথার পোর্শনগুলো থাকে, আর তার যে লেজের যে পার্টটা, এটা কী হয় না জলের থেকে দূরে থাকে, তারা নিজেকে হাইড করে রাখে, লুকিয়ে রাখে। তো সেক্ষেত্রে এটা কেন এরকম হয়, কারণ গ্লোবিউলার যে হেড হয়, এটা কি হয়, এটা হাইড্রোফিলিক নেচারের হয়, জলাকোষী হয়, হাইড্রোফিলিক নেচারে হয়। আচ্ছা হাইড্রোফিলিক হওয়ার কারণ কি, কারণ এর মধ্যে কিছু চার্জড পার্টিকেল প্রেজেন্ট থাকে। ঠিক, কিছু চার্জড পার্টিকেল এখানে ফ্রি থাকে, অর্থাৎ এটা পোলার হয়। আচ্ছা লং টেল এই যে পার্টটা, এটা কি হয়, এটা হাইড্রোফোবিক হয়, হাইড্রোফোবিক হয়। আচ্ছা হাইড্রোফোবিক হওয়ার কারণ কি বলা আছে, এরা নন পোলার হয়, এখানে কোনো প্রকারের চার্জড পার্টিকেল ফ্রি থাকে না, এই জন্য এটা হাইড্রোফোবিক নেচারে হয়। আচ্ছা এখানে অ্যাম্ফিপ্যাথিক নেচার অফ ফসফোলিপিড যে বলছে, অ্যাম্ফিপ্যাথিক কাকে বলা আছে, যখন ধরো কোনো মলিকিউলের মধ্যে দেখতে পাচ্ছি যে দুটো বৈশিষ্ট্যই থাকছে, তার কোনো একটা মেরু দেখতে পাচ্ছি যে হাইড্রোফোবিক, কোনো একটা মেরু দেখতে পাচ্ছি হাইড্রোফিলিক, ওই রকম মলিকিউলকে আমরা কি বলছি, ওই রকম মলিকিউলকে বলছি কি অ্যাম্ফিপ্যাথিক। এখানে দেখো অ্যাম্ফিপ্যাথিক ফসফোলিপিড অবশ্যই হওয়া দরকার আছে, কারণ নর্মালি আমরা জানি কি যে লাইফ যখন ধরো সমুদ্রের জলে ফার্স্ট ইভলভ হওয়া শুরু হয়েছে, এবং সমুদ্রের জলে যদি দেখা হয় যখন ধরো লাইফ ইভলভ হচ্ছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা স্বতন্ত্র একটা কোষ বানাতে গেলে অবশ্যই সেখানে একটা ব্যারিয়ার তৈরি করার দরকার পড়ছে, একটা পর্দা তৈরি করার দরকার পড়ছে। তো এই যে বায়োমেমব্রেনটা যে তৈরি হবে, এই যে পর্দাটা তৈরি হবে ফার্স্ট মনে করো, এর বাইরেও জল আছে, আবার কোষের মধ্যেও হিউজ পরিমাণ জল আছে।
কারণ আমরা জানি প্রোটোপ্লাজমের যে যদি আমরা কন্টেন্ট দেখি সেখানে 75% মতো জল থাকে। তাহলে এরকম একটা সিচুয়েশন যদি আমরা এখানে একটা ব্যারিয়ার বানাতে চাই, একটা স্বতন্ত্র সিস্টেম তৈরি করতে গেলে, একটা লিভিং সিস্টেম তৈরি করতে গেলে, তাহলে এরকম আমার কম্পাউন্ড দরকার হবে, এরকম কিছু স্ট্রাকচারাল ইউনিট লাগবে যাদের মধ্যে এরকম ক্যাপাবিলিটি থাকবে। তারা জলের দিকে তার কিছু পার্ট রাখতে পারবে, কিছু পার্টকে সে ভেতরের দিকে অ্যারেঞ্জ করাতে পারবে, জল থেকে দূরে রাখতে পারবে। অর্থাৎ এই যে ফসফোলিপিড কণাগুলো, এদের যদি মনে করো আমরা ইন্ডিভিজুয়ালি জলে ফেলেও দিই, ধরো 1000 থেকে 2000 মতো ফসফোলিপিডের সেপারেট কণা নিয়েছি, দিয়ে কোনো একটা বাটিতে বা কোনো পাত্রে জল রেখে যদি আমরা ফেলে দিই, তাহলে কিন্তু তারা এই স্ট্রাকচারটা নিয়ে নেবে নিজের থেকেই। ক্লিয়ার? কারণ তাদের মধ্যে এই ক্যাপাবিলিটি থাকছে, তাদের যে এই যে মাথা যে গ্লোবুলার হেডগুলো, এরা সবসময় জলের দিকে থাকবে, আর তার যে টেল পোর্শনগুলো এরা কী হবে, তাকে হাইড করে রাখতে চাইবে, জল থেকে দূরে রাখতে চাইবে। তাহলে তারা নিজেরাই কিন্তু এই স্ট্রাকচারটা নিয়ে নেবে। ক্লিয়ার? আচ্ছা, এই স্ট্রাকচারটাকে অবশ্যই আমরা লেসিথিনের সাথে ম্যাচ করাবো। দেখো লেসিথিনকে কি জানছি আমরা? লেসিথিনকে বলা হচ্ছে কি, লেসিথিনও একবারে ফসফোলিপিড হয়। লেসিথিন মোস্ট অ্যাবান্ডেন্ট ফসফোলিপিড ধরা হয় লেসিথিন। তো এর ক্ষেত্রে যদি আমরা দেখি, মনে করো দেখো লেসিথিনের ক্ষেত্রে একটা প্রোটিনাসিয়াস পার্ট থাকে, এবং এ কী করে না, এই প্রোটিনাসিয়াস পার্টটা, এই যে প্রোটিনযুক্ত যে পার্টটা, এটা ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। এবং এই ফসফরিক অ্যাসিডটা এটা কি করে না, এটা গ্লিসারলের সাথে যুক্ত থাকে, গ্লিসারলের একটা পার্টের সাথে যুক্ত থাকে, প্রান্তীয় একটা পার্টের সাথে। আর গ্লিসারলের বাকি যে দুটো কার্বন, এ কার সাথে যুক্ত থাকছে, এ এস্টেরিফাইড হয়, অর্থাৎ এস্টার বন্ড ফর্মেশন করে কার সাথে না, ফ্যাটি অ্যাসিডের সাথে। কীভাবে করে না, এখানে অক্সিজেন থাকে, কার্বন ডাবল বন্ড, একইভাবে এর ক্ষেত্রেও সেম কার্বন ডাবল বন্ড। তাহলে আমরা দুটো এস্টার বন্ড এঁকে নিয়েছি, এর সাথে কী হয় না, এর সাথে একটা আমার ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে, আর এর সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। ক্লিয়ার? ওকে, এবারে দেখো যদি আমরা এই পার্টটাকে ঘিরে দিই এইভাবে, তাহলে এই পার্টটা কিন্তু একে রিপ্রেজেন্ট করছে, ঠিক? এবং এই যে নিচে যে টেল পোর্শনগুলো, এটা একটা টেল, ফ্যাটি অ্যাসিড একটা চেন, একইভাবে এটা একটা চেন। ক্লিয়ার? এবং এই পার্টটাকে তাহলে আমরা বলছি কি হেড। আচ্ছা, কেন এটা পোলার হয়, কেন এই পার্টটা পোলার হয় বা হাইড্রোফিলিক হয়? কারণ এখানে দেখো এই যে চার্জড পার্টিকেলগুলো ফ্রি থাকছে, এবং নাইট্রোজেন যুক্ত যে প্রোটিন পার্টটা থাকছে, এটাও কি, এটাও একটা চার্জড পার্টিকেল হয়, এই জন্য এটা পোলার নেচারের হয়, এবং হাইড্রোফিলিক হয়, জলাকর্ষী হয়। কিন্তু যদি আমরা এই যে ফ্যাটি অ্যাসিডের যে এই যে চেনটা নিচে থাকছে, একে যদি দেখি, এই পার্টটা যদি দেখি, এই পার্টটা কি হচ্ছে, নন পোলার হয়, এই কারণে এটা হাইড্রোফোবিক হয়, ক্লিয়ার? ওকে, চলো। আচ্ছা, নেক্সট দেখবো আমরা কোলেস্টেরল। কোলেস্টেরল সম্পর্কে আমরা জেনেছি কি, কোলেস্টেরলকে বলা হচ্ছে কি, যেটা এটা এক প্রকারের ডিরাইভড লিপিড, একে আমরা ডিরাইভড লিপিড হিসেবে জানছি। ক্লিয়ার? আচ্ছা, কোলেস্টেরল যদি বলা হয়, দেখো কোলেস্টেরল থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, তোমাদের জাস্ট এই স্ট্রাকচারটা দেওয়া আছে, এই স্ট্রাকচারটা কোলেস্টেরল যদি স্ট্রাকচার দেখা হয়, এর মধ্যে কার্বন থাকে 27টা, আর হাইড্রোজেন 46টার মধ্যে থাকে, একটা অক্সিজেন থাকে। ক্লিয়ার? এবং এখানে যদি ধরো আমরা কার্বনগুলোকে প্লেসড করাই, তাহলে এখানে 1 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। এই হচ্ছে স্ট্রাকচার। তোমাদের স্ট্রাকচারটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র মাথায় রাখবে যে এরকম যে স্ট্রাকচারটা যদি দেয়, এটা কোলেস্টেরল স্ট্রাকচার কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং এটা আমরা দেখেছিলাম, মনে করো এই স্ট্রাকচারটাই আমরা দেখছিলাম কোথায়, এই বায়োমেমব্রেনের মধ্যে। ঠিক? চলো, আচ্ছা, কোলেস্টেরল থেকে এর একটু রোলগুলো অবশ্যই মনে রাখবে যে আমাদের বডিতে কী কী এর রোল থাকছে। নর্মালি দেখো আমরা একে ডিরাইভড কেন বলছি, কারণ
এ কী করে না, এর যদি আমরা কোলেস্ট্রল দেখি, কোলেস্ট্রল কোনো না কোনো বায়োকেমিক্যাল পাথওয়েতে তৈরি হয় ইন্টারমিডিয়েট পদার্থ হিসেবে, কিন্তু সে ঠিক পর মুহূর্তে অন্য কোনো পদার্থে কনভার্ট হয়ে যায়, এবং এই কনভার্ট হয়ে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদার্থ আমাদের শরীরে তৈরি করে, যেমন ভিটামিন ডি তৈরি করে, ভিটামিন ডি তৈরি করে। আচ্ছা, ভিটামিন ডি যদি দেখা হয়, ভিটামিন ডি নর্মালি আমরা জানি কি আমাদের স্কিনে তৈরি হয়, যখন সূর্যের আলোতে বা সানলাইট পড়লে তৈরি হয়, কিন্তু সানলাইট পড়লে তৈরি হয় কথাটা কিন্তু ঠিক না, কারণ সানলাইট শুধুমাত্র কী করে না, সেখানে আমাদের অলরেডি স্কিনে কিছু কোলেস্ট্রল জাতীয় পদার্থ জমা থাকে, আর্গোস্টল বলা হয়। ওই আর্গোস্টলের উপরে যখন ধরো সানলাইট পড়ে তখন সে ভিটামিন ডিতে পরিণত হয়। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে কোলেস্ট্রল প্রিকারসর হিসেবে কাজ করে আমাদের বিভিন্ন স্টেরয়েড হরমোনের, স্টেরয়েড হরমোনগুলো যেগুলো বডিতে তৈরি হয়, মনে করো যেগুলো যৌন হরমোন তাদেরকে স্টেরয়েড হরমোন বলা হয়, যেমন ধরো টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন বা প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এটসেট্রা। আচ্ছা, এছাড়া মনে করো আমাদের যে এছাড়া কোলেস্টেরল প্রিকারসর হিসেবে কাজ করে আমাদের বাইল সল্টের ক্ষেত্রে বা বাইল অ্যাসিডের ক্ষেত্রে, মোর অ্যাপ্রোপ্রিয়েটলি বললে বাইল অ্যাসিডের ক্ষেত্রে বাইল অ্যাসিড তৈরিতে সাহায্য করে। আচ্ছা, প্রত্যেকটা কেসে কী বলা হচ্ছে, এরা আমার কোলেস্ট্রল প্রিকারসর হিসেবে কাজ করে, অর্থাৎ এর থেকে তৈরি হয়, এটা র মেটেরিয়াল হিসেবে কাজ করে। ক্লিয়ার? চলো, ওকে, তো চলো নেক্সট দেখো তোমাদের এনসিইআরটি লিপিড সম্পর্কে কি বলছে। আর যদি এনসিইআরটির পেজ দেখি, দেখো এনসিইআরটিতে কি বলছে, দেখো লিপিডস আর জেনারেলি ওয়াটার ইনসলিবল। আচ্ছা, এটা আমরা অবশ্যই জেনেছি কি লিপিডের সম্পর্কে কি জেনেছি না, লিপিড ওয়াটার ইনসলিবল হয়, এই জন্য কি আমরা কি বলছিলাম, হাইড্রোফোবিক ইন নেচার। ঠিক? আচ্ছা, দেখো তারপর কি বলছে, দে কুড বি সিম্পল ফ্যাটি অ্যাসিড, এরা ফ্যাটি অ্যাসিড হতে পারে। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড সম্পর্কে কি বলছে, দেখো ফ্যাটি অ্যাসিড হ্যাজ এ কার্বক্সিল গ্রুপ, এর একটা কার্বক্সিল গ্রুপ থাকছে, এই জন্য এটা অ্যাসিডিক হয়, অ্যাটাচ টু অ্যান আর গ্রুপ, আর গ্রুপের সাথে অ্যাটাচ থাকে, আর গ্রুপটাকে আমরা ভেরিয়েবল গ্রুপ ধরছি। আচ্ছা, এই আর গ্রুপটা কি হতে পারে বলছে, দেখো মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, কিংবা বলা হচ্ছে হায়ার নাম্বার অফ CH2, এবং CH2টাকে আমরা এন দিয়ে প্রকাশ করছিলাম, মনে করো এন দিয়ে প্রকাশ করছিলাম, এবং এনের মানটা বলা হয়েছিল 1 থেকে 19 পর্যন্ত হতে পারে। আচ্ছা, এই কথাটা দেখো তারপরের লাইনে বলেছে এই যে 1 থেকে 19টা কার্বন প্রেজেন্ট থাকে। আচ্ছা, ফর এক্সাম্পল পালমিটিক অ্যাসিড হ্যাজ 16 কার্বনস ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। আচ্ছা, পালমিটিক অ্যাসিডের ক্ষেত্রে 16টা কার্বন থাকে, অ্যারাকিডোনিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো 20টা কার্বন ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। ফ্যাটি অ্যাসিড কুড বি স্যাচুরেটেড, ফ্যাটি অ্যাসিড যদি দেখা হয় এটা স্যাচুরেটেড হতে পারে। স্যাচুরেটেড কাকে বলছে, যখন সেখানে কোনো প্রকার ডাবল বন্ড থাকছে না। আচ্ছা, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি দেখেছিলাম না, সেখানে হয় একটা, না হলে তার চেয়ে বেশি সংখ্যক ডাবল বন্ড প্রেজেন্ট থাকে। আচ্ছা, অ্যানাদার সিম্পল লিপিডসের ক্ষেত্রে কি বলা আছে, দেখো গ্লিসারল অপর একটা সিম্পল লিপিড ধরা হয়, এবং এই গ্লিসারল হুইচ ইজ কি বলা হচ্ছে, ট্রাইহাইড্রোক্সি প্রোপেন। একে ট্রাইহাইড্রোক্সি প্রোপেন বলা হয়, কেন বলা হচ্ছে, কারণ সেখানে 3টে হাইড্রোক্সাইড থাকে, 3টে কার্বন থাকে। আচ্ছা, মেনি লিপিডস আর বোথ গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, ম্যাক্সিমাম লিপিডের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সেখানে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড অ্যাটাচড কন্ডিশনে থাকে। আচ্ছা, হেয়ার দ্য ফ্যাটি অ্যাসিডস আর ফাউন্ড এস্টেরিফাইড, এখানে কি হয় না, ফ্যাটি অ্যাসিডটা এস্টেরিফাইড হয়, অর্থাৎ এস্টার বন্ডের দ্বারা গ্লিসারলের সাথে অ্যাটাচড থাকে। দে ক্যান বি দেন মনোগ্লিসারাইডস, অ্যাকর্ডিংলি তাদের নাম দেওয়া হয় ফ্যাটি অ্যাসিডের সংখ্যা অনুযায়ী। মনোগ্লিসারাইড যখন একটা ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারলের সাথে অ্যাটাচড থাকে। আচ্ছা, যখন ডাইগ্লিসারাইড বলা হয় তখন কি হয় না, ফ্যাটি অ্যাসিডের সংখ্যাটা 2 হয়ে যায়। ট্রাইগ্লিসারাইড যদি 3টে ফ্যাটি অ্যাসিড থাকে। দিস আর অলসো কল্ড ফ্যাটস, এদের আমরা ফ্যাট হিসেবে জানছি। অ্যান্ড অয়েলস, ফ্যাট কোনটাকে বলছে না, ফ্যাট যদি বলা হয় নর্মালি যে গ্লিসারলের সাথে যে ফ্যাটি অ্যাসিডগুলো যুক্ত থাকছে তারা যদি দেখতে পাই স্যাচুরেটেড হয় তাহলে বলা হচ্ছে কি না ফ্যাটস, যদি সেগুলো আনস্যাচুরেটেড হয় তাহলে বলা হচ্ছে অয়েলস। এবং এটা মূলত কিসের উপরে ডিপেন্ড করে বলছে, মেল্টিং পয়েন্ট। কারণ মেল্টিং পয়েন্ট দেখা যায় কি, যদি ফ্যাটের ক্ষেত্রে দেখি মেল্টিং পয়েন্ট বেশি হয়, আর অয়েলের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট কম হয়। অয়েলস হ্যাভ লোয়ার মেল্টিং পয়েন্ট, ওকে, অ্যান্ড হেন্স রিমেন্স অ্যাজ অয়েল ইন উইন্টার। ক্লিয়ার? ক্যান ইউ আইডেন্টিফাই এ ফ্যাটস ফ্রম দ্য মার্কেট? ছাড়ো। আচ্ছা, সাম লিপিডস হ্যাভ ফসফরাস অ্যান্ড ফসফোরাইলেটেড অর্গানিক কম্পাউন্ডস, কিছু কিছু লিপিডের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, সেখানে ফসফরাস অ্যাটাচ থাকতে পারে। আচ্ছা, দিস আর ফসফোলিপিডস, এদের আমরা ফসফোলিপিড নামে জানি। দে আর
ফাউন্ড ইন সেল মেমব্রেন। কোথায় দেখতে পাওয়া যায় এগুলো? সেল মেমব্রেনে, কারণ ফসফোলিপিড কি হয়, অ্যাম্ফিপ্যাথিক নেচারে হয়, এই জন্য তারা সেল মেমব্রেন ফর্মেশনে ভাইটাল রোল প্লে করে। আচ্ছা, লেসিথিন ইজ ওয়ান এক্সাম্পল, এর একটা এক্সাম্পলও আমরা দেখেছিলাম। লেসিথিনকে কি বলা হয়? মোস্ট অ্যাবান্ডেন্ট মেমব্রেন লিপিডস। সাম টিস্যু স্পেশালি দ্য নিউরাল টিস্যু, যদি আমরা স্নায়ু কলা দেখি সেক্ষেত্রে বলা হচ্ছে দেখো হ্যাভ লিপিডস উইথ মোর কমপ্লেক্স স্ট্রাকচার। স্বাভাবিক, কারণ আমাদের যে নার্ভাস সিস্টেম হয় এটা মূলত ফ্যাটি হয়, ফ্যাট দিয়ে তৈরি হয়, তো সেক্ষেত্রে কিছু মডিফাইড ফ্যাট থাকে এবং সেটা যথেষ্ট কমপ্লেক্স টাইপের হয়। এবং এর একটা এক্সাম্পল আমরা বলতে পারি, আমরা অলরেডি পড়েছি, ক্লাস 10-এ ছিল, স্ফিঙ্গোলিপিড। স্ফিঙ্গোলিপিড যেটা মূলত আমাদের কোথায় পাওয়া যায়? নিউরাল টিস্যুতে পাওয়া যায়। ওকে, চলো দেখো এই লিপিড চ্যাপ্টার থেকে কয়েকটা কোশ্চেন আমরা অবশ্যই সলভ করবো, যেগুলো PYQ হিসেবে এসছে। তো ফার্স্ট কোশ্চেন থাকছে দেখো, এ টিপিক্যাল ফ্যাট মলিকিউল ইজ মেড আপ অফ, যদি একটা আদর্শ ফ্যাট মলিকিউল বলা হয় কি দিয়ে তৈরি হয়? আচ্ছা, আদর্শ ফ্যাট মলিকিউলের ক্ষেত্রে আমরা জেনেছি কি, যে এখানে একটা গ্লিসারল থাকে, এর সাথে 3টে ফ্যাটি অ্যাসিড থাকে, ঠিক? তাহলে কোনটা হবে? 1 গ্লিসারল 1 ফ্যাটি অ্যাসিড না। আচ্ছা, 3 গ্লিসারল 3 ফ্যাটি অ্যাসিড, এটাও নয়। 3 গ্লিসারল মলিকিউলস অ্যান্ড 1 ফ্যাটি অ্যাসিড না। 1 গ্লিসারল উইথ অ্যান্ড 3 ফ্যাটি অ্যাসিড মলিকিউলস, তাহলে এটাই হবে। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট দেখো, হুইচ অফ দি ফলোয়িং আর নট পলিমেরিক, কোনটা পলিমেরিক নয়? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড তো অবশ্যই পলিমার হয়। কার পলিমার হয় আমরা জানি? নিউক্লিওটাইডের পলিমার হয়, একে পলিনিউক্লিওটাইড বলা হয়। আচ্ছা, পলিস্যাকারাইডস, পলিস্যাকারাইডস যদি বলা হয় অবশ্যই এটা ট্রু পলিমারের মধ্যে আসে। আচ্ছা, প্রোটিনস, প্রোটিনস তো অবশ্যই অ্যামাইনো অ্যাসিডের পলিমার হয়। লিপিডস, লিপিডসটা পলিমার না, তাহলে এখানে কোনটা হবে? অবশ্যই অপশান ডি। নেক্সট। আচ্ছা, নেক্সট দেখো, হুইচ অফ দি ফলোয়িং অর্গানিক কম্পাউন্ডস ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ লেসিথিন, বলা হচ্ছে লেসিথিনের কোনটা গঠনকারী উপাদান? ফার্স্ট অপশন কি দিয়েছে? অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড তো অবশ্যই না। কোলেস্টেরল, কোলেস্টেরল নয়। ফসফোলিপিড, অবশ্যই ফসফোলিপিডই হবে এখানে, কারণ ফসফোলিপিড নর্মালি আমরা জানছি কি ফসফোলিপিডের একটা টাইপ হয় কি লেসিথিন। ক্লিয়ার? তাহলে ফসফোলিপিড তো সেখানে অবশ্যই থাকছে, কারণ ফসফেট যুক্ত হয়ে লিপিডের সাথে লেসিথিনটা ফর্মেশন করে, ঠিক? এখানে ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। ওকে, তো চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ, দেখা হবে আবার পরের ক্লাসে, নেক্সট পার্টে 4 নম্বর পার্ট নিয়ে, যেখানে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো।